বীমা খাতে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা আইডিআর চেয়ারম্যানের। কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও বকেয়া দাবি পরিশোধ করা হবে। খেলাপি ঋণের লাগাম টানতে চায় বাংলাদেশ ব্যাংক। 1% ডাউন পেমেন্টে পুনঃতফসিলের সুযোগ। এককালীন ঋণ পরিশোধকারীরা পাবেন দায় মুক্তি। ব্রাজিলের নীতিতে তৈরি হচ্ছে মার্কিন বাণিজ্য বোঝা। দাবি যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা। আমন্ত্রণ বিজনেস শোতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম আপনাদেরকে যে বীমা খাতে তৈরি হওয়া অনাস্থা দূর না হলে এ খাত ঘুরে দাঁড়াতে পারবে না। তাই কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকের বীমা দাবি পরিশোধ করা হবে। সকালের সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেছেন বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নেভিন। তিনি আরও জানিয়েছেন যে বীমা খাতে প্রায় 7,000 কোটি টাকার দাবি বকেয়া রয়েছে। এর মধ্যে 7টি কোম্পানির বকেয়া প্রায় 4,500 কোটি টাকা। বকেয়া পরিশোধের জন্য কোম্পানিগুলোর সাথে আলোচনা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান আরও বলেছেন যে বীমা খাত সমৃদ্ধ হলে দেশের অর্থনীতি, শেয়ার বাজার এবং বন্ড মার্কেটও শক্তিশালী হবে। জানিয়েছেন শৃঙ্খলা ফিরিয়ে আনতে জোর দেওয়া হচ্ছে। গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করা হবে, অনিয়মে জড়িতরা ছাড় পাবে না। চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি এ সময়। 100 টাকার বিনিময়ে তাদের দেখা যাচ্ছে 160 টাকা খরচ করতে হচ্ছে কি একটা পলিসি আনার জন্য। সো অবভিয়াসলি দ্যাটস মানে এটা তো একটা বিগ ইন্ডিকেটর যে তাদের এটা কাজ করছে না। সুতরাং যে সমস্ত কোম্পানিগুলো লো ফাংশনিং, নন ফাংশনিং কিংবা তাদের তার ম্যানেজমেন্ট কস্টগুলো হাই এবং তাদেরকে স্পেসিফিক্যালি ওরা দে আর দ্য ওয়ান্স দ্যাট দ্য হাইয়েস্ট, যাদেরকে আমরা বললাম যে যাদেরকে নিয়ে আমরা বসেছি। ব্যাংকিং খাতের খেলাপি কমাতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। টাকা আদায়ে ছাড় দেওয়া হচ্ছে খেলাপিদের। বিশেষ সুবিধার আওতায় মাত্র 1% ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিলের সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। সর্বশেষ যুক্ত হয়েছে সেখানে এককালীন ঋণ পরিশোধ করে দায় মুক্তি। এই বিষয়টিকে বেশি ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার এবং বিশ্লেষকরা। তবে ইচ্ছাকৃত খেলাপিরা এর আওতায় আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তাদের। ব্যাংকিং খাতে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ খেলাপি ঋণ। বিতরণ করা ঋণের 1/3 খেলাপি। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 6 লাখ কোটি। পুনঃতফসিল আর অবলোপন হিসাবে নিলে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ দাঁড়ায় 6 লাখ কোটির উপরে। এর বড় অংশই আদায় অযোগ্য। বছরের পর বছর ঋণের টাকা আটকে থাকায় এর প্রভাব পড়েছে পুরো ব্যাংক ব্যবস্থার উপর। মূলধন ঘাটতিতে পড়েছে অনেকে। ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে মূলধন পর্যাপ্ততাও ঋণাত্মক। এই খেলাপি ঋণ কমিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ সুবিধায় পুনঃতফসিলের পর এবার মূল টাকা এককালীন পরিশোধে দায়মুক্তি পাবেন গ্রাহকরা। এতে সুদ মাপের ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অত্যন্ত ভালো একটা উদ্যোগ হয়েছে। দীর্ঘদিন আমরা এটা বলে আসছিলাম, ইন্টারেস্টগুলি সব মাফ করে দিয়ে এককালীন টাকাটা দিয়ে যদি কেউ চলে যেতে চায় তাকে সেই যাইতে দেওয়া উচিত। আর পাশাপাশি যাচাই বাছাই করে যাতে কোনো রকমের ব্যাংক লুটেরা যারা বিশাল বিশাল টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে তারা যেন এই সুযোগটা নিতে না পারে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররাও। বলেন এতে লাভবান হবে দুই পক্ষই। তবে যারা ইচ্ছাকৃত খেলাপি এবং ব্যাংকের টাকা নিয়ে অপব্যবহার অথবা পাচার করেছেন তারা এ উদ্যোগে অংশ নেবে কিনা তা নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের। I should say is a win-win situation. যে তারা যেরকম একটা মাপ পাচ্ছে সেরকমভাবে ব্যাংকগুলো তো if we get back the money then we can recycle it and can earn more. At a timing a question must say, you know the time value of money. So that is the one way জাস্ট এটাকে করার জন্য। সেই কারণের জন্য বাংলাদেশ ব্যাংক আগের যে এক্সিট পলিসি ছিল সেখান থেকে আরেকটু ফ্লেক্সিবল হয়ে আবার এক্সিট সার্কুলারটা নিয়ে এসছে টু মেক ইট মোর কনভিনিয়েন্ট। যারা ঐচ্ছিক ঋণ খেলাপি টাকা নিয়ে দেশ থেকে চলে গেছে তারা এই ধরেন ঋণ খেলাপি কমানোর যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলোতে তারা পার্টিসিপেট করবে এটা চিন্তা করার তেমন কোনো কারণ নাই। তাদের ব্যাপারে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, লিগ্যাল অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম এনফোর্স করতে হবে।
ব্যাংকিং খাতে সংকটের মূলে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ, তাই খেলাপি ঋণের টেকসই সমাধানে ব্যবস্থাপনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এজন্য সরকারের সদিচ্ছা জরুরি বলেও মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। আজকের অবস্থা আসলো বিকজ অফ দ্য ইন্টারফারেন্স। কিছু হয়তো হয়েছে যা প্রসেসিং এর ফল্ট থাকতে পারে, কিন্তু মেজর চাংটা তো আজকের এই যে সিচুয়েশন ওয়ার্স, এই যে অ্যাট দ্য ভার্জ অফ দ্য কলাপসের ইয়েতে চলে আসলো বিকজ অফ দ্য ডিরেক্ট ইন্টারফারেন্স। সেই ডিরেক্ট ইন্টারফারেন্স যাতে ভবিষ্যতে আর কেউ না করতে পারে, আই থিঙ্ক উই শুড এস্টাবলিশ দিস সর্ট অফ রুল। ঐচ্ছিক এবং ব্যবসায়িক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে যাতে না বাড়ে, সেটাই হলো আমার টেকসই সমাধান এনপিএল এর। সেখানে ঐচ্ছিকটা আসলে মূলত ক্রিয়েট হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে, সুতরাং রাজনৈতিক রেজলিউশন লাগবে, স্ট্রং পলিটিক্যাল ইন্টেন্ট অ্যান্ড সিগন্যাল লাগবে যে কোনোভাবেই ঐচ্ছিক খেলাপি ঋণকে আর এনকারেজ করা হবে না বা তার জন্য প্রেশার ক্রিয়েট করা হবে না। খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। গভর্নেন্স এস্টাবলিশ করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি সহ। আরেকদিকে আমার আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে বাংলাদেশকে ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের তাগিদ দিয়েছে ফ্রান্স। এ দেশটির রাষ্ট্রদূত জিন ম্যাকোশেরে শার্লেট বলেছেন, কোনোভাবেই ঢাকাকে বুলিং করতে বা ভয় দেখাতে চায় না প্যারিস, বরং থাকতে চায় বাংলাদেশের উন্নয়ন অংশীদার হয়ে। শার্লেট আরও বলেছেন, বাংলাদেশ এখন ইউরোপমুখী হোক, সেটাই তাদের চাওয়া। 30 এপ্রিল 2026 যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বাংলাদেশ বিমান, যার মূল্য 45,408 কোটি টাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের 3 দিন আগে দেশটির সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি সই করে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে নির্বাচিত সরকারকে দায়িত্ব নেয়ার 3 মাসের মাথায় কিনতে হয় এসব বোয়িং। গেল আওয়ামী লীগ সরকারের আমলে ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার আলাপ আলোচনা এগোয় অনেকটা। শেষ পর্যন্ত তা না হওয়ায় হতাশা আছে 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের। ফরাসি রাষ্ট্রদূত বললেন, বাণিজ্যে ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠার কথা। We are not going to bully, we are not going to threaten or anything. It's not the way we work. আমরা কোনোভাবেই বুলিং বা ভয় দেখাতে চাই না, অংশীদার হিসেবে মূল্যায়িত হতে চাই। সেজন্য ব্যবসা বাণিজ্যের ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশকে নিশ্চিত করতে হবে। আমরা চাই বাংলাদেশ এখন ইউরোপমুখী হোক। To move towards Europe. গত নির্বাচনে 200 সদস্যের পর্যবেক্ষক টিম পাঠিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এটাই সবচেয়ে বড় মিশন ছিল উল্লেখ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হওয়ায় বাংলাদেশ নিয়ে তার দেশের বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বলেও জানান ইউরোপের এই প্রভাবশালী দূত। You are back a democratic country. You are a peaceful country. নির্বাচনের পর বাংলাদেশে গণতন্ত্র, শান্তি ও বহুত্ববাদ ফিরে এসেছে। এই অবস্থায় এখানে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমাদের অনেক কোম্পানি। তাদের আকৃষ্ট করতে হবে বাংলাদেশকেই। বিডা বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে, যাতে আমরা সন্তুষ্ট। The government BIDA promotes the decisions they have taken, but as per the decisions, we are very happy. রাষ্ট্রদূত জানান, ঢাকা প্যারিস সম্পর্ক আরও গভীর করতে কাজ করবেন তিনি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। খেলাপি ঋণের অর্থ ফেরতের তাগিদ দিতে যেয়ে গেল 6 জুলাই হামলার শিকার হয়ে উত্তরা ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া জেলার গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম মারা গেছেন। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রূপালী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা এই ঘটনার খুব দ্রুত বিচারের দাবিতে ব্যাংকারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দাবি জানিয়েছেন যে খেলাপি ঋণ আদায়কারী কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। বলেছেন, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আজকে বিভিন্ন ব্যাংকে আমরা কর্মরত যারা আছে এর জন্য অনেক ব্যাংকেই যে নাজেহাল অফিসাররা নাজেহাল হচ্ছে, কিন্তু এর কোনো প্রতিকার নাই এবং কর্মকর্তা কর্মচারীদেরকে নিরাপত্তা প্রদান না করলে এই খেলাপি ঋণ আদায় হবে না এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে। তাই দ্রুত খুনিকে আইনের আওতায় এনে আইন করা। চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় 10 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। সকালে উপজেলার পশ্চিম
গোমদণ্ডী এলাকাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্বজনরা জানিয়েছেন যে জেনারেটরের কাজ করার সময় হঠাৎ করেই বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত প্রায় 10 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। প্রথমে তাদের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে, পরে অবস্থার অবনতি হলে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এবং অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডক্টর এস খালেদ জানিয়েছেন, দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর। শ্বাসনালী পুড়ে যাওয়াতে তাদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এর মধ্যে 4 জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে শ্রমিকরা কাজ করছিল। বিদ্যুৎ আসা যাওয়ার এক পর্যায়ে একটি ওয়েল্ডিং মেশিন এবং সাথে 2টি এসি বিস্ফোরিত হয়। ওনাদের সাথে কথা বলে জানতে পারছি যে এখন ওরা কাজ করার সময় যখন বদ্ধ করেছে, যখন জেনারেটরটা স্টার্ট করতে তখন সিলিন্ডারটা ব্লাস্ট হওয়ার পর এখানে নাকি আপনার 10 জন দগ্ধ হয়েছিল। 10 জন থেকে মোটামুটি 2 জন অবস্থা ভালো ছিল, বাকি 8 জন যাদের অবস্থা কন্ডিশন খারাপ তাদেরকে মেডিকেল অ্যাডমিট করা হয়েছে। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মানিকগঞ্জের বিস্তীর্ণ মরিচ ক্ষেত। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মরিচ সরবরাহকারী এই জেলায় উৎপাদন ব্যাহত হওয়াতে বিপাকে পড়েছেন হাজারো কৃষক। এর মধ্যে বাজারে মরিচের দাম বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। শিবলয়ের কৃষক ঝন্টু মিয়া চলতি মৌসুমে 4 বিঘা জমিতে মরিচের চাষ করেছিলেন। পেঁয়াজ আর রসুনে লোকসানের ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন ছিল মরিচকে ঘিরে, কিন্তু গেল কয়েকদিনে টানা বৃষ্টিতে তার সেই ক্ষেত এখন পানির নিচে। গাছ বাঁচানোর আর উপায় নেই, তাই লোকজন নিয়ে সময়ের আগেই অপরিপক্ক মরিচ তুলছেন তিনি। অন্য অন্য ফসলের দাম নাই, আমরা এমনি ক্ষতিগ্রস্ত, তাহলে এখন আমরা কেমনি কি করে তুলব? এই মরিচ 4-5 বিঘা মরিচ থেকে মনে করেন আপনি কমপক্ষে 1.5-2 লক্ষ টাকা বেচা করতাম, এখন তো আর মনে করেন সব শেষ হয়ে গেল। ঝন্টুর মতো একই অবস্থা শিবালয় ও হরিরামপুর উপজেলা সহ জেলার বহু কৃষকের। মরিচ ক্ষেত নয়, যেন তাদের স্বপ্ন ভেসে গেছে বৃষ্টির পানিতে। হঠাৎ এমন ক্ষতিতে চরম অনিশ্চয়তায় চাষিরা। এই মুহূর্তে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুনি কালসা এলাকার একটি মরিচ ক্ষেতে দাঁড়িয়ে রয়েছি। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে আমরা যে চিত্রটি দেখছি যে এই মরিচ ক্ষেত সহ আশপাশের অনেক মরিচ ক্ষেত কিন্তু আসলে পানিতে তলিয়ে গিয়েছিল, যে কারণে বেশিরভাগ মরিচ ক্ষেত কিন্তু এখন আসলে মরিচ গাছ মরে যাচ্ছে। কৃষকরা যেটি বলছেন যে আসলে মরিচ গাছ পানি সহ্য করতে পারে না, যার ফলে কিন্তু তাদের এই ক্ষতি। এবং এই যে গাছ মরে যাওয়ার কারণে তারা পরিপক্ক হয়নি, তারপরেও মরিচ তুলে কিন্তু বাজারে নিয়ে যাচ্ছে এবং এই অসময়ে মরিচ তুলে বাজারে বিক্রি করার কারণে তারা কিন্তু বলছেন, যে চাষিরা বলছেন তাদের কিন্তু ব্যাপক আর্থিক ক্ষতির মুখে কিন্তু পড়তে হয়েছে। 1-1.5 লাখ টাকার মরিচ বেচা করতে হবে, এদের পরে সংসার নির্ভর করে। এই বৃষ্টির কারণে মনে করলেন সবই তলায় গেছে, মাজা পানি উড়িয়ে গেছে, কত মরিচ পয়সা গেছে। এই যে মাথায় মাথায় কটা জালি আছে, তাই এই যে তুলে দিতেছি, কি করুম কি বাবা। এখন বৃষ্টিতে নষ্ট হওয়ার কারণে যে তুললে ফুল টুল মরিচে কিনা তুলতেছি, এর পরে মানিকগঞ্জ আর মরিচ থাকবো না, মরিচের বাজারও বাইরে যাব। ক্ষতির এই প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয় এই অঞ্চলের মরিচ, তাই উৎপাদন কমে গেলে স্থানীয় পর্যায়ের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বৃষ্টির কারণে সব ক্ষেত তলায় গেছে, এখন প্রয়োজনের চাহিদার অনুযায়ী যোগান দিতে পারছে না, বা গরমকালে মরিচ একেবারেই শেষ। এখন অন্য জায়গা থেকে মরিচ আমদানি করতে হলে পারে দাম বৃদ্ধি পেতে পারে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সমস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় বা কৃষি পুনর্বাসনের আওতায় আসে, সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী টানা বৃষ্টিতে জেলায় মরিচ ছাড়াও পেঁপে, বেগুন, রোপামন সহ বিভিন্ন ফসলের মোট 222 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 4,885 জন। আর্থিক ক্ষতির পরিমাণ 3,13 লাখ টাকা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকে পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজার, এবং সেই ইন্ডেক্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দিন শেষে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটি, সেটা কিন্তু
কাছাকাছি 26 পয়েন্টের মতো কমে গেছে এবং এই সূচকটি 5,900 পয়েন্টে অবস্থান করছে। অন্য দুটি সূচকেরও যথারীতি পতন দেখতে পাচ্ছি। ডিএসএস সূচক সেটি 2 পয়েন্টের মতো কমেছে আজকে সারাদিনে, 1,206 পয়েন্টে অবস্থান করছে এটি। DS30 সূচক সেটি 2,227 পয়েন্টে রয়েছে, 15 পয়েন্টের মতো কমে। আজকে টোটাল ট্রেড করেছে আমরা দেখতে পাচ্ছি 1,118 কোটি 24 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে ঢাকা শেয়ার বাজার এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামেরও কিন্তু পতন হয়েছে। 240টি কোম্পানির শেয়ারের দামের পতন হয়েছে, 103টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 52টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজকে টপ 20 থেকে দেখতে পাচ্ছি টেকনো ড্রাগ, এই কোম্পানিটি কিন্তু প্রথম অবস্থানে রয়েছে 47 কোটি 69 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। এরপরে সামিট অ্যালায়েন্স পোর্ট এটি দ্বিতীয় অবস্থানে আছে 35 কোটি টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। মালিক স্পিনিংকে আমরা দেখতে পাচ্ছি আজকে তৃতীয় অবস্থানটি ধরে রেখেছে, প্রায় 24 কোটি 38 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। দেখে আসি চট্টগ্রাম শেয়ার বাজারের কী অবস্থা, সেখানেও কিন্তু আজকে ঢাকা শেয়ার বাজারের মতো নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে। সেখানকার সূচকে আমরা দেখতে পাচ্ছি সার্বিক সূচক সিএসপি সেটি কিন্তু আজকে 55 পয়েন্টের মতো কমেছে। এই সূচকটি 15,814 পয়েন্টে অবস্থান করছে। আজকে সিএসসি কিন্তু টোটাল ট্রেড করেছে 18 কোটি 38 লাখ টাকার মতো শেয়ার এবং টোটাল ট্রেড হয়ে গেছে সিএসসিতে 224টি প্রতিষ্ঠানের। এর মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে, 116টি দামের পতন হয়েছে, 40টি বেড়েছে এবং 22টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাচ্ছি। নতুন করে ব্রাজিলের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটন জানিয়েছে যে ট্রেড অ্যাক্ট এর 301 নম্বর ধারায় আওতায় ব্রাজিল থেকে আমদানিকৃত নির্দিষ্ট কিছু পণ্যে 25% শুল্ক আরোপ করা হবে। এ দেশটির দাবি 1 বছরের বেশি সময় তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে ব্রাজিলের বিভিন্ন নীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের উপর বোঝা সৃষ্টি করছে। শুল্ক আরোপের কারণ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, ব্রাজিল সরকার মার্কিন প্রশাসনের সাথে আস্থা নিয়ে আলোচনায় বসেনি। তার অভিযোগ, ব্রাজিলের জনগণের কথা চিন্তা করেনি দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, আর তাই এই চুক্তির বদলে নিজের অহংকারকে প্রাধান্য দিয়েছেন তিনি। এবার ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত $1 স্বর্ণ মুদ্রা বের করছে যুক্তরাষ্ট্র। এ দেশটির ট্রেজারি বিভাগের সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন এই তথ্যটি। বুধবার দেশটির 250তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই উদ্যোগটি। খুব শিগগিরই এই স্বর্ণের কয়েন তৈরির কাজ শুরু করবে মার্কিন টাকশাল। মুদ্রার একপাশে ট্রাম্পের ছবির সাথে লেখা থাকবে লিবার্টি ইন গড উই ট্রাস্ট এবং 1776 থেকে 2026। অপর পাশে খোদাই করা থাকবে ঈগলের ছবি, যা নেওয়া হবে প্রেসিডেন্ট ট্রাম্পের সিলমোহর থেকে। এই ডিজাইনটি গত অক্টোবরে প্রকাশিত খসড়ার সংশোধিত রূপ। পূর্বে সেই নকশায় ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে ধরে রাখতে দেখা গিয়েছিল, যার চারপাশে লেখা ছিল ফাইট ফাইট অ্যান্ড ফাইট। 2024 সালে ট্রাম্পকে হত্যা চেষ্টার প্রতীকী জবাব দিয়েছে এই ডিজাইনটি। এবারের মুদ্রায় প্রেসিডেন্টের ছবিতে এসেছে পরিবর্তন। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।